প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে। স্যার, আমার এত বড় ক্ষতি করবেন না, আমি ইচ্ছে করে এটা করিনি। আমাকে প্লিজ ক্ষমা করে দিন। স্যার, আমার এত বড় ক্ষতি করবেন না, প্লিজ, দয়া করুন। আমি তো একজন ধর্ষক, এটাই বলেছিস না সবার সামনে? পুরো দুনিয়া আমাকে ধর্ষক নামে চিনে এখন। ধর্ষণ না করে যদি ধর্ষক হয়ে থাকি তাহলে এখন তো ধর্ষণ করা লাগবেই। তুই তো আমাকে অকারণে ধর্ষক বলেছিস, তাহলে এখন ধর্ষকের নমুনা তোকে আমি দেখাচ্ছি। কিন্তু আমি তোকে বৈধভাবে ধর্ষণ করছি, অবৈধভাবে কিন্তু নয়। এই বলে লোকটি মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ল। মেয়েটি অনেক ছোটার জন্য আকুতি মিনতি করল, কিন্তু লোকটির শক্তির উপর মেয়েটি পেরে উঠল না। মেয়েটির চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ল। মেয়েটি আজ নিজের ভুলে নিজে শাস্তি পাচ্ছে। চলুন তাহলে পরিচয় দিয়ে দেই। এখানে মেয়েটি দেখছেন, তার নাম হলো শুভ্রা খান। মেয়েটি ঢাকা ভার্সিটির একজন ভালো ছাত্রী। মেয়েটি সবসময় টপ করে ভার্সিটিতে, কিন্তু মেয়েটি অনেক গরিব। মেয়েটির মা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই। মেয়েটি দেখতে সুন্দরী, তা কিন্তু নয়। মেয়েটির গায়ের রং শ্যামলা, কিন্তু চোখে মুখে অসম্ভব মায়া। শ্যামলা রঙের মধ্যে যে সৌন্দর্য আছে তা শুভ্রাকে দেখলে বোঝা যায়। আর যে ছেলেটি দেখছেন সে হচ্ছে রাজ চৌধুরী, এই ভার্সিটির একজন স্বনামধন্য টিচার। তার সাথে বিজনেস টাইকুনো, দেশের টপ 10 জনের মধ্যে একজন রাজ। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, সকল মেয়েদের ক্রাশ এক কথায় বলতে গেলে। কিন্তু রাজ তাদের কাউকে পাত্তা দেয় না। রাজের পরিবারে তার বাবা মা ও একজন বোন রয়েছে। রাজ ক্লান্ত হয়ে শুয়ে আছে শুভ্রার বুকের উপর, আর শুভ্রা অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু রাজের সেদিকে কোনো খেয়াল নেই। রাজ শুভ্রার বুকের উপর শুয়ে ঘুমিয়ে পড়ে। সকালের মিষ্টি আলো মুখের উপর পড়তেই রাজের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর কিছুক্ষণ শুভ্রার দিকে তাকিয়ে থেকে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে চলে যায়। এদিকে শুভ্রার ঘুম ভাঙে অনেক দেরিতে। শুভ্রা ঘুম থেকে উঠে বোঝার চেষ্টা করছে আসলে সে কোথায় আছে। তারপর কাল রাতের কথা মনে পড়তে আবার ডুকরে কেঁদে ওঠে। সব দোষ আমার। আজ আমার নিজের দোষেই নিজের এই হাল হয়েছে। আজ থেকে আমি একজন ধর্ষিতা মেয়ে হয়ে গেলাম। এই বলে শুভ্রা আবার হাউমাউ করে কান্না শুরু করতে থাকে। কিছুক্ষণ কান্না করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। তারপর ওয়াশরুমের দিকে অগ্রসর হয়। ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়াতেই দেখে শরীরের বিভিন্ন অংশে নীল নীল হয়ে আছে। আসলে এগুলো হচ্ছে রাজের কামড়ের দাগ, যেগুলো নীল হয়ে আছে। শুভ্রা নিজের শরীরের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। প্রায় 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পর বাথরুম থেকে বের হতে নেয় শুভ্রা। কিন্তু হঠাৎ তার মনে পড়ে তার তো কোনো জামাকাপড় এখানে তো নেই। তাহলে সে এখন কি করবে? ওয়াশরুমে ভালো করে তাকিয়ে দেখে রাজের একটা শার্ট রয়েছে। তাই শুভ্রা শার্ট পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই রাজ রুমের ভিতরে প্রবেশ করে। শুভ্রাকে এই অবস্থায় দেখে রাজ যেন একটা ঘোরের ভিতরে চলে যাচ্ছে। শুভ্রাকে এইভাবে দেখে যেন তার নেশা হয়ে গেছে, শুভ্রাকে কাছে পাবার নেশা। রাজের হাতে একটা প্যাকেট ছিল, সেটা ঠাস করে নিচে পড়ে যায় হাত থেকে। রাজ আস্তে আস্তে শুভ্রার দিকে এগোতে থাকে ধীর পায়ে। রাজ শুভ্রার একদম কাছে এসে চলেছে। শুভ্রা পেছাতে পেছাতে একদম দেয়ালের সাথে আটকে গেছে। রাজ শুভ্রাকে 2 হাত দিয়ে দেয়ালে আটকে দেয়। রাজ আস্তে আস্তে নিজের ঠোঁট দুটো শুভ্রর ঠোঁটের দিকে এগোতে থাকে। ঠিক তখনই ঠাস করে থাপ্পড় পড়ে রাজের গালে। তখন রাজের হুঁশ আসে, সে রাজ কি করতে চাচ্ছিল। রাজ এমনকি তার রাতের কাজের জন্য অনেক অনুতপ্ত, কারণ রাজ খুব ভালো ছেলে। এগুলো নিয়ে কখনো ভাবতেও পারেনি। কিন্তু রাজের অনেক রাগ, তাই সে রাগের বশে কি করে ফেলেছে তা বুঝতে পারেনি। ভেবেছিল বাসায় এসে সরি বলে দেবে, কিন্তু এখানে বিপত্তি ঘটে গেল। শুভ্রা রাজকে থাপ্পড় দিয়ে নিচে ধপ করে বসে কান্না করতে লাগলো, আর চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলো। কালকে রাতে আমার উপর এত অত্যাচার করেছেন, তবুও কি স্বাদ পেটেনি আপনার? আমি তো আপনাকে খুব ভালো ভেবেছিলাম, কিন্তু এই ভালো মানুষের পিছনে যে একটা পশু লুকিয়ে আছে, একটা শয়তান লুকিয়ে আছে, তা আমি কালকে রাতেই প্রমাণ পেয়ে গেছি। সবার সামনে ভালো সাজার নাটক করেন, ছি! ধিক্কার হয় আপনার উপর। বলেই হাউমাউ করে কান্না করতে থাকে। এইদিকে রাজের এই কথাগুলো শুনে মাথায় রক্ত উঠে যায়। রাজ শুভ্রার চুলের মুঠি ধরে বসা থেকে উঠায়। চুলের মুঠি ধরে রাগে গজগজ করতে করতে বলতে থাকে। এইটুকুতে যদি এত, তাহলে পরের অত্যাচারগুলো কিভাবে সহ্য করবি তুই? আমার মতো ভালো মানুষের চরিত্রে দাগ লাগিয়েছিস তুই। আর কি যেন বলছিলি? আমি জানোয়ার?
হ্যাঁ, আমি জানোয়ার, শুধুমাত্র তোর জন্য। তোর সাথে কখনো খারাপ ব্যবহার করেছি বা তোর শরীরে কখনো আগে টাচ করেছি? আরে, তোর কথা কেন বলছি, আমি কখনো মেয়ের শরীরে টাচ করিনি, শুধুমাত্র আমার মা আর বোন ছাড়া। তোর জন্য আজ আমি চরিত্রহীন হয়ে গেছি, সবার চোখে আমি একজন ধর্ষক হয়ে গেছি। আর আমি তো তোকে অবৈধভাবে স্পর্শ করিনি, বৈধভাবে করেছি। আমাদের বিয়ে হয়েছে, আমার অধিকার আছে তোকে স্পর্শ করার। শুধু অধিকার, কিন্তু ভালোবাসা নয়। আজ থেকে তুই শুধু আমার প্রতিশোধের আগুনে জ্বলবি, শুধুমাত্র তোর জন্য। যে মা আমার গায়ে কখনো হাত তোলেনি, সে মা আমাকে মেরেছে। যেই বাবা আমাকে কখনো খারাপ ভাবেনি, সেই বাবা আমাকে খারাপ ভেবেছে। যেই বোন আমাকে তার আইডল মনে করতো, সে বোন আমাকে দুশ্চরিত্র বলেছে। শুধুমাত্র তোর জন্য আজ আমি সবার কাছে খারাপ। এখন থেকে দেখবি এই খারাপ মানুষের খারাপ কাজগুলো। বলেই জোরে জোরে হাসতে লাগলো। এইদিকে রাজ শুভ্রা চুলের মুঠি এত শক্ত করে ধরেছে যে শুভ্রা ব্যথার চিৎকার করে কান্না করছে। কেন করছেন এমন? আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। আমি একজন ধর্ষিতা হয়ে এই সমাজে থাকবো কি করে? তাহলে এখন বোঝ আমি কিভাবে একজন ধর্ষক হয়ে চলেছি সমাজে। আমি যখন ধর্ষণ না করেই একজন ধর্ষক হয়ে গিয়েছিলাম, তখন আমার কেমন লেগেছিল। আমি সমাজ আর আমার পরিবার থেকে দূরে চলে গিয়েছিলাম। সবাই আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। আত্মীয় স্বজন পরিবার সমাজ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। সবাই আমাকে একজন ধর্ষক নামে চেনে। কিন্তু না, কাল থেকে কেউ আমাকে আর ধর্ষক নামে চিনবে না। যা, জলদি এই ড্রেসটা পরে আয়, রেডি হয়ে নে, আমরা বেরোবো। আমি 5 মিনিট অপেক্ষা করছি, জাস্ট 5 মিনিট। এই বলে রাজ হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে শুভ্রা সেখানে বসে ডুকরে ডুকরে কান্না করছে, কারণ শুভ্রা জানে রাজের রাগ করাটা স্বাভাবিক। শুভ্রা বুঝতে পেরেছে সে কত বড় ভুল করেছে, কিন্তু সেই বা কি করত? তার মাকে বাঁচানোর জন্য তাকে এ বড় ভুলটা করতে হয়েছে। শুভ্রা আর কিছু চিন্তা না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামে। নিচে গিয়ে দেখে ব্রেকফাস্ট টেবিলে রাজ বসে আছে। রাজ শুভ্রার দিকে এক পলক তাকিয়ে আবার নিচের কাজে মনোযোগ দেয়। শুভ্রা চুপচাপ টেবিলে বসে পড়ে, কারণ সে সকাল থেকে কিছু খায়নি। প্রচন্ড ক্ষুধা লেগেছে তার। সার্ভেন্ট খাবার সার্ভ করে। খাবারগুলো দেখে শুভ্রার চোখ কপালে। এগুলো কি স্যার? এগুলো কি কেউ খেতে পারে? এগুলো তো পশু পাখি খায়। এগুলো আমাকে কেন খেতে দিয়েছেন? এই ঘাস ফুল খেলে কি পেট ভরে? স্যার, আমার প্রচুর ক্ষুধা লেগেছে, ওনাদের বলুন আমার জন্য ভালো কিছু রান্না করে নিয়ে আসতে। আর না হলে আমাকে একটু বাইরে যেতে দিন, আমি এখন বাইরে থেকে কিছু খেয়ে আসি। আর এগুলোকে বলুন গোয়াল ঘরে দিয়ে আসতে। এগুলো আমাদের খাবার জিনিস নয়, এগুলো গরুদের খাবার জিনিস। এগুলো কোনো ঘাসপুস নয় বা গরুদের খাবার নয়, এটাকে বলে সালাড। আর এটা হচ্ছে মাশরুম স্যুপ। আপনি অসুস্থ, তাই এই স্যুপটা স্পেশালি রান্না করা হয়েছে, আর জাস্ট আজকের জন্যই। কারণ কাল থেকে আপনাকে সালাড খেতে হবে। নো মোর জাঙ্ক ফুড অ্যালাউ ইন মাই হাউস। তাই বেশি কথা না বাড়িয়ে জলদি খাবারগুলো শেষ করো। এই বলে রাজ নিজের খাবারের মনোযোগ দেয়। এদিকে শুভ্রার মুখ কাচুমাচু করে কোনো মতে খাচ্ছে। শুভ্রা মনে মনে ভাবছে, এগুলো কি মানুষ খায়? এগুলো তো গরুর খাবার। আমাকে এবার গরু বানিয়ে ছাড়লো লোকটা। আমি না হয় একটু খেতে পছন্দ করি, তাই বলে এগুলো খাবো আমি? আমার তো এখন খেতে ইচ্ছে করছে বার্গার, পিৎজা, ফ্রাইড রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, পাস্তা। আরে খাবারের নাম মুখে বলতে নেই, না হলে ক্ষুধা আরো বেড়ে যাবে। এমনি ঘাস খেয়ে যাচ্ছি। কি দিনকাল পড়েছে, মানুষ এখন গরুর খাবার খায়। কিছুদিন পর দেখা যাবে হয়তো গরু মানুষের খাবার খাচ্ছে। এখন মনে হচ্ছে আমি যদি গরু হতাম তবু ভালো হতো। হুম, গরু হলে হয়তো পিৎজা বার্গার খেতে পারতাম। হায় রে কপাল আমার, উফ। শুভ্রা মনে মনে এই কথাগুলো বলছে আর কপাল চাপড়াচ্ছে। এইদিকে রাজ অনেকক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করছে শুভ্রাকে। রাজ মনে মনে ভাবছে, মেয়েটা দেখতে অনেক কিউট, শ্যামলা বর্ণের হয়েছে তো কি হয়েছে, দেখতে মাসাল্লাহ। কিন্তু ও আমার সাথে এমনটা কেন করলো? আর আমাকে কেন বারবার বলছে যে শুভ্রা বাধ্য হয়ে এই কাজটা করেছে? আমাকে তো সব কথা জানতেই হবে। এইসব ভাবছে আর খাচ্ছে। হঠাৎ রাজ ধমক দিয়ে বলতে থাকে, এই, মেয়ে মানুষ এভাবে কখনো খায়? এভাবে শুধু গরুরা খায়। খাবার এভাবে ছিটিয়ে ছিটিয়ে খাচ্ছ কেন? কিভাবে খেতে হয় সেই ম্যানার্স শেখনি? আর খাওয়া লাগবে না, আমার সাথে এখনই চলো। এই বলে রাজ হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে বসালো।
রাজ নিজেও গাড়িতে গিয়ে বসলো। আমরা কোথায় যাচ্ছি? আপনি কি এখন আমাকে বাড়ি পৌঁছে দিচ্ছেন? আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আমাকে বাড়ি যেতে দেওয়ার জন্য অনেক, অনেক, অনেক ধন্যবাদ। বাড়িতে আমার অনেক কাজ রয়েছে। মিনুকে খাওয়াতে হবে। কাল থেকে হয়তো কিছুই খাইনি। মিনুর ২ টো বাচ্চা হয়েছে। তাদেরকেও খাওয়াতে হবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন না যে এই মিনুকে তাহলে শুনুন, এটা হচ্ছে আমার বিড়াল ছানা যার ২ টো বাচ্চা হয়েছে। উফ! কি বলবো, বাচ্চা ২ টো এত কিউট যা বলার বাইরে। চলুন আপনি, আমি তাদের সাথেও আপনাকে দেখা করিয়ে দেব। আপনাকে দেখে হয়তো একটু মিউ মিউ করবে, কিন্তু কোনো ব্যাপার না। আমি বুঝিয়ে বলে দিব। আসলে ওরা তো অনেক আর বলতে পারল না। রাজ শক্ত করে শুভ্রার মুখ চেপে ধরেছে। রাজ রাগে গজগজ করতে করতে বলতে লাগলো, জাস্ট স্টপ ইট, স্টপ ইট। এত কথা কিভাবে বলতে পারো তুমি? আমার মাথাটা খারাপ করে দিয়েছো। আমি তোমাদের বাসায় যাচ্ছি না, আমি আমাদের বাসায় যাচ্ছি। তাই এখন চুপচাপ বসে থাকবে। একটা কথা যদি বলো তাহলে থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিব। স্টুপিড মেয়ে। তারপর রাজ ছেড়ে দিল শুভ্রাকে। শুভ্রা জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আরে, আরে! উফ! বাবা গো! আপনি এটা কি করছেন? এখনই তো নিঃশ্বাস আটকে মরে যেতাম। এখনই আমি মরতে চাই না। আমি আমার নাতি-নাতনি দেখব, তাদের ঘরের নাতি-নাতনি দেখব। এত আগে যদি আমি মরে যাই, আমি তাদের কিভাবে দেখব? বলুন তো? আহ! আর কিছু বলতে যাবে, তখনই শুভ্রা দেখতে পায় রাজ চোখ মুখ লাল করে ফেলেছে। তাই শুভ্রা আর কথা না বাড়িয়ে ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপচাপ বসে থাকে বাচ্চাদের মতো। রাজের কাছে শুভ্রার এই বাচ্চা মুখটা দেখে অনেক হাসি পাচ্ছে, কিন্তু নিজের হাসিটা থামিয়ে রেখে চুপচাপ গাড়ি চালানোর দিকে মনোযোগ দেয়। রাজ গাড়ি চালাতে চালাতে রাজ শুভ্রাকে কিছু কথা বুঝিয়ে দেয় যে শুভ্রাকে তাদের বাসায় গিয়ে কি বলতে হবে। শুভ্রা প্রথমে রাজি না হলেও রাজ হুমকি দেয়, যার কারণে তাকে রাজি হতে হয়। গাড়ি এসে পড়েছে চৌধুরী বাড়িতে। শুভ্রা অবাক হয়ে তাকিয়ে আছে সামনের দিকে, কারণ সামনে একটা বিশাল রাজপ্রাসাদের মতো একটা বাড়ি। বাড়িটার বাহিরে থেকে দেখতে অসম্ভব সুন্দর। শুভ্র যেন চোখ ফেরাতে পারছে না। যা যা বলেছি ঠিক তাই তাই বলবে, না হলে কিন্তু। আমি তাই বলবো। আপনি চিন্তা করবেন না। গুড, ভেরি গুড। নাও এখন গাড়ি থেকে নামো। এরকম হ্যাবলার মতো তাকিয়ে থেকে লাভ নেই। শুভ্রা আর কিছু না বলে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ল। শুভ্রা আর রাজ সামনের দিকে হেঁটে চলেছে তাদের গন্তব্যে। বাড়ির ভিতরে ঢুকতেই সবাই ওদের দিকে তাকিয়ে আছে রাগের দৃষ্টিতে। তুই এখানে কি করছিস? তোকে না বলেছি আমার সামনে আসবি না। তোর মুখ আমি দেখতে চাই না। আপনি কে? আর এখানে কি করছেন? বের হয়ে যান এই বাসা থেকে। আমরা কোনো ধর্ষককে বাসায় জায়গা দিই না। আপনারা প্লিজ ওনাকে কিছু বলবেন না। ওনার কোনো দোষ নেই এখানে। উনি একজন ধর্ষক না। আসলে আসলে কি? বলো, কি বলতে চাচ্ছ তুমি? আসলে আমি ওনাকে ভালোবাসি। কিন্তু উনি আমাকে পাত্তা দিচ্ছিল না। অনেক বুঝিয়েছিলাম ওনাকে যে আমি ওনাকে ভালোবাসি। কিন্তু উনি আমাকে কিছুতেই পাত্তা দিচ্ছিল না। তাই বাধ্য হয়ে এই নাটকটা করতে হয়েছে আমাকে। ওনাকে প্লিজ ক্ষমা করে দিন। ওনার কোনো দোষ নেই এখানে। আর পারলে আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি জিনিসটা এত দূরে গিয়ে যাবে। প্লিজ। এই কথাগুলো শুনে রাজের দিকে তাকিয়ে আছে। আমাকে ক্ষমা করে দে বাবা। আমি সত্যিটা যাচাই না করেই তোকে এত কিছু বলেছি। আমি একজন মা হয়ে কি করে পারলাম এটা? আমি কেন আমার ছেলেকে বিশ্বাস করতে পারলাম না? দোষটা তো আমারই। আমি আমার ছেলেকে বিশ্বাস করতে পারিনি। আমরা সত্যটা যাচাই না করেই আমরা তোকে কত কথা শুনিয়েছি। আমাকে ক্ষমা করে দে বাবা। ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি তোর বোন হয়ে তোকে কত কথা বলেছি। আমি বুঝতে পারিনি যে ওই মেয়েটা মিথ্যা কথা বলেছে। আমাকে ক্ষমা করে দে ভাই। তোমরা এখানে কান্না করছো কেন? তোমাদের এখানে কোনো দোষ নেই। কিছু মানুষ আছে কিছু কাহিনীকে এমনভাবে রটাবে যে তা সত্যি বলে মনে হবে। তোমাদের জায়গায় আমি হলেও ঠিক এমনটাই করতাম। তাই আমি কিছু মনে করিনি। প্লিজ কান্না থামাও। এরপর রাজের মা কান্না থামিয়ে রাজের পাশে দাঁড়িয়ে রাজকে ইচ্ছামতো চুমু দিতে লাগলো। আর রাজের বোন রাজকে জড়িয়ে ধরে আবার কান্না করলো। দূর থেকে শুভ্রা সবকিছুই দেখছে। শুভ্রা মনে মনে বলছে, আমি কি করলাম? একটা সুন্দর হাসি খুশি ফ্যামিলিকে আমি আলাদা করে দিয়েছিলাম। আজ আমার জন্য একজন স্যার তার সম্মান হারিয়েছে। আজ আমার
একটা কথার জন্য পুরো সমাজ তাকে ধর্ষক নামে চেনে। এই একটা মিথ্যের জন্য আজ আমি সত্যিই ধর্ষিতা হয়ে গেলাম। সবই আমার নিজের ভুলের জন্য। কিন্তু আমি কি করতাম? টাকার তো প্রয়োজন ছিল। টাকা ছাড়া যে আমি আমার মাকে বাঁচাতে পারতাম না। মায়ের জন্য আমি সব করতে পারি। এগুলো ভাবছে আর চোখ দিয়ে পানি পড়ছে। এতক্ষণ রাজের পরিবারের খেয়াল ছিল না যে তাদের পিছনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির কথা মনে পড়তেই রাজের মা ক্ষেপে যায়। এই মেয়ে, তোমার সাহস হয় কি করে এখন এখানে দাঁড়িয়ে আছো? বের হয়ে যাও বাসা থেকে। একটা মেয়ে কতটা নীচ হলে, কতটা নিচু মন মানসিকতা হলে নিজের ব্যাপারে এই ধরনের খারাপ কথা বলতে পারি? বেরিয়ে যাও এই বাসা থেকে। আপনার একটু লজ্জা করলো না নিজের ব্যাপারে এই কথাগুলো বলতে? আর নিজের ব্যাপারে না, একটা পরিবারের ব্যাপারে তো ভাবতে পারতেন। আপনার জন্য আজ একটা পরিবার ভেঙে যাচ্ছিল। শুধুমাত্র আপনার জন্য আমি আমার ভাইকে এতগুলো খারাপ খারাপ কথা বলেছি। আমি আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না। আর কি যেন বলেছিলেন, ভাইকে ভালোবাসেন? ভালোবাসার এই নমুনা দেখলাম তো। কাউকে ভালোবাসলে কখনো কাউকে এত নিচে নামানো যায় না। আরে, আপনি তো আমার ভাইকে নিচে নামানোর সাথে সাথে আপনাকেও নিচে নামিয়ে ফেলেছেন। আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি এগুলো এত দূর এগিয়ে যাবে। আমাকে প্লিজ ক্ষমা করে দিন আপনারা। প্লিজ দয়া করুন। এই বলে সেখানে অজ্ঞান হয়ে গেল শুভ্রা। আসলে শুভ্রা কালকে থেকে অসুস্থ ছিল। তারপর আবার রাত সারা রাত অত্যাচার করেছে। আজ সকালে ভালো করে খেতেও পারেনি, যার কারণে শরীর অনেক দুর্বল। অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলে রাজ শুভ্রকে ওকে ধরে ফেলে। আস্তে আস্তে ওকে সোফায় শুইয়ে দেয়। রাজের মা, বোন যতই কথা শোনাক না কেন, কিন্তু তারা অনেক ভালো মানুষ। তাই অজ্ঞান হয়ে যাওয়ায় তারা অনেক ব্যস্ত হয়ে পড়ে শুভ্রাকে নিয়ে। রাজ ডাক্তারকে ইমিডিয়েটলি ফোন করে আসতে বলে। কিছুক্ষণ পর ডাক্তার চলে আসে। ডাক্তার এসে চেক আপ করে বলতে থাকে, মিস্টার রাজ, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল, একটু সাইডে আসবেন? হ্যাঁ, অবশ্যই, চলুন। তারপর তারা একটা রুমে যায়। মেয়েটার শরীর অনেক দুর্বল। কাল সকাল থেকে হয়তো কিছু খাওয়া হয়নি, আবার তার উপর ফিজিক্যাল টর্চার করা হয়েছে। আর শরীর অনেক দুর্বল থাকায় অজ্ঞান হয়ে যায়। আমি কিছু মেডিসিন দিচ্ছি, এগুলোকে খাইয়ে দিবেন আর সারাদিন রেস্ট করতে বলবেন। ওকে ডক্টর, আপনি ওষুধগুলো লিখে দিন, আমি এক্ষুনি আনাচ্ছি। ডাক্তার ওষুধগুলো লিখে দিয়ে চলে যায়। ডাক্তার চলে যাওয়ার পর রাজের মা জিজ্ঞেস করে, কি হয়েছে মেয়েটার? শরীর দুর্বল হওয়ায় আর কিছু না খাওয়ার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে। এটুকু বলেই শুভ্রাকে কোলে করে নিয়ে তার রুমে নিয়ে যায়। রুমে শুয়ে দিয়ে এসে নিচে হল রুমে আসে। হল রুমে এসে সবার উদ্দেশ্যে বলতে থাকে, মা, আমি শুভ্রাকে বিয়ে করেছি কালকে। তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর আমরা আগামীকালকের ফ্লাইটে চলে যাচ্ছি আমেরিকা। সেখান থেকে আমার অফিস কন্টিনিউ করতে হবে। কি বলছিস কি তুই? তুই জানিস তুই কি বলছিস? তুই ওই মেয়েটাকে বিয়ে করেছিস যে তোর সাথে এত বড় অন্যায় করলো? থাক, বিয়ে যখন করে ফেলেছিস আর কি বলবো। আমার কাছে মেয়েটাকে খুব ভালো লাগে। মেয়েটা যদি এগুলো না করে আমাকে এসে বলতো, আমি নিজেই রাজি হয়ে যেতাম। এখন আর কি বলবো। কাল যাস না, কিছুদিন পর যা। আমি তোদের রিসেপশনের পার্টি করব। কিন্তু মা, আমি কোনো কথা শুনতে চাই না। পরশু তোদের রিসেপশন পার্টি। মেয়েটা অনেক দুর্বল, তাই কালকে দিলাম না পার্টিটা, পরশু দিলাম। এখন রুমে বৌমার কাছে যা। এই বলে রাজের মা ঘরের দিকে অগ্রসর হলো। এর ফাঁকে রাজের বোন বলতে লাগলো, বাহ ভাই বাহ, তুই তো পাঠিয়ে দিয়েছিস। আমার ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করব, কিন্তু তুই তো পালিয়ে বিয়ে করে ফেল। আমার ইচ্ছে তুই পূরণ করলি। যা যা যা, এখন বউয়ের কাছে যা, গিয়ে একটু আদর কর। রাজ মৌয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। মৌ আর কিছু না বলে হাসতে হাসতে চলে গেল তার রুমে। এইদিকে রাজ রুমে এসে দেখে শুভ্রা এখনো শুয়ে আছে। রাজ শুভ্রার মাথার কাছে গিয়ে বসলো। কেন আমার সাথে আপনি এমনটা করলেন? আমার এই সাজানো লাইফটা, সুন্দর লাইফটা কেন হেল করে দিলেন আপনি? কি ক্ষতি করেছিলাম আমি আপনার? আমি আপনাকে কখনো ছাড়বো না। তাই তো চলে যাচ্ছি আপনাকে নিয়ে আমেরিকা। আপনার উপর গুনে গুনে সব কিছুর প্রতিশোধ নেব আমি। শুধুমাত্র আপনার জন্য আজ আমি পুরো পৃথিবীর কাছে একজন ধর্ষক। কিন্তু আজ যে আমি সত্যি সত্যি ধর্ষক হয়ে গেলাম।
আজ আমার এই পরিণতি শুধুমাত্র আপনার জন্য। আমি আপনাকে কিছুতেই ক্ষমা করব না। এতক্ষণ মাথার পাশে বসে এ কথাগুলো বলছিল রাজ। রাজ হঠাৎ খেয়াল করলো শুভ্রা আড়মোড় ভেঙে ঘুম থেকে উঠছে। আসলে তখন ডক্টর ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গিয়েছিল। আস্তে আস্তে পিট পিট করে চোখ খুলে পুরো ঘর চোখ বোলাতে থাকে। হঠাৎ পাশে খেয়াল করে দেখে রাজ বসে আছে। রাজকে দেখে কিছুটা ভয়ে আটকে ওঠে শুভ্রা। কারণ রাজের চোখ অসম্ভব লাল হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে অনেক রেগে আছে। শুভ্রা তাই আস্তে আস্তে জিজ্ঞেস করলো, আপনি এমনভাবে চেয়ে আছেন কেন? আমি তো কিছু করিনি। আমি তো আপনি যা যা বলেছেন তাই বলেছি। এর বেশি তো একটা কথাও বলিনি। তাহলে আপনি এমনভাবে তাকিয়ে আছেন কেন? আমার জন্য একটা স্ট্রং কফি বানিয়ে নিয়ে আয় এখনই। আর আমি সুগার ফ্রি পছন্দ করি, ঠিক আছে? এই কথাগুলো শুনে শুভ্রা অবাক হয়ে গেল। কারণ আজ মাত্র নতুন এসেছে এই বাড়িতে, কিছু চেনে না। এই কথা শুনে সেখানে তখনও চুপ করে বসেছিল শুভ্রা। এটা দেখে রাজের মাথা আরো গরম হয়ে যায়। রাজ শুভ্রার চুলের মুঠি ধরে ধাক্কা মারে দরজার দিকে। আমি একটা কথা একবার বলতে পছন্দ করি, আমাকে যেন দ্বিতীয়বার কোনো কথা বলতে না হয়। এই বলে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়ালো রাজ। আর শুভ্রা কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে উঠে নিচে যায়। শুভ্রার হাঁটতে অনেক সমস্যা হচ্ছে, তবুও ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। শুভ্রা নিজে গিয়ে রান্নাঘর খুঁজছে, আর সেটা পেয়েও গেল। রান্নাঘরে গিয়ে কফি বানানোর জিনিসপত্র খুঁজতে লাগলো, কিন্তু কিছুই পাচ্ছে না সে। তাই কিছুক্ষণ মনমরা হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর আবার খুঁজতে যাবে, তখন পিছন থেকে ডাক পড়লো। আরে ভাবি, তুমি এই অবস্থায় এখানে কেন এসেছো? তোমার শরীরটা খারাপ, আমাকে বলো তোমার কি লাগবে, আমি তোমাকে দিয়েছি। আসলে মাথাটা খুব ধরেছে, তাই একটা কফি বানাতে এসেছিলাম। এটা খেলে যদি মাথা ব্যথাটা একটু কমে। তুমি একটু বলে দেবে কফি বানানোর জিনিসপত্রগুলো কোথায়? আমি খুঁজে পাচ্ছি না। আরে আরে ভাবি, এগুলো তুমি কেন করবে? আমাকে বা মাকে বলবে, অথবা সার্ভেন্টকে বললেই তো করে দিত। দাঁড়াও, আমি বানিয়ে দিচ্ছি। এই না না, তুমি শুধু আমাকে বলে দাও কোথায় আছে, আমি নিজেই বানিয়ে নেব। তোমাকে কষ্ট করতে হবে না। এতে কষ্টের কি হলো? তুমি এখানে চুপচাপ দাঁড়াও, একটা কথা বলবে না। আমার জাস্ট 5 মিনিট লাগবে, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর কফি বানিয়ে দিল। শুভ্রা সেটা উপরে নিয়ে গেল। উপরে এসে দেখে রাজ খাটের উপর হেলান দিয়ে ল্যাপটপের কাজ করেছিল। রাজ খেয়াল করে শুভ্রার হাতে কফি নিয়ে এসেছে। এতক্ষণে সময় হলো মহারানী আমার জন্য কফি নিয়ে আসার? তো মহারানী, আমি কতক্ষণ আগে বলেছিলাম আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসতে? আধা ঘন্টা হয়ে গেছে। আচ্ছা থাক, দিন কফিটা দিন এখন। এসেই আমার বোনের হাতে কাজ করে নিলি? আমি তো বলেছিলাম কফি বানিয়ে নিয়ে আসতে, আমি আমার বোনের হাতের কফি খাবো বলিনি। তোর সাহস কি করে হয় নিজে কফি না বানিয়ে এনে আমার বোনের হাতে কফি বানানোর? অনেক সাহস হয়ে গেছে তোর, তাই না? দাঁড়া, তোর একটা ব্যবস্থা করছি। এই বলে গরম কফিটা শুভ্রার হাতে ঢেলে দেয়। তখন শুভ্রা চিৎকার দিতে যাবে, আর তখন রাজ শুভ্রার মুখ চেপে ধরে। চেঁচালে একদম খুন করে দেব। এখন থেকে যে রোজ তোকে এই ধরনের অত্যাচার সহ্য করতে হবে, তাই এখন থেকে অভ্যাস করে নে, পরে সুবিধা হবে। এই বলে রাজ রুম থেকে বেরিয়ে যায়। আর শুভ্রা সেখানে বসেই হু হু করে কেঁদে ওঠে, কিন্তু কান্নার শব্দ তার মুখ পর্যন্ত কেউ শুনতে পারে না। শুভ্রার হাত অনেক জ্বালাপোড়া করছে এবং অনেক লাল হয়ে গেছে। একদম গরম কফিটা পড়ায় লাল হয়ে গেছে, আর হাতে ফোসকা পড়ে গেছে। শুভ্রা আর সহ্য করতে না পেরে সেখানে আবার অজ্ঞান হয়ে যায়। প্রায় সন্ধ্যায় রাজ বাসায় ফেরে। বাসায় এসে রুমে যায়। সেখানে গিয়ে অবাক হয়ে যায়, কারণ শুভ্রা তার নিজের রুমে যায়। রুমে এসে দরজা খুলতেই চোখ আটকে যায়, কারণ সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে শুভ্রা। রাজ তাড়াতাড়ি শুভ্রার কাছে যায়, কোলে নিয়ে বেডে শুইয়ে দেয়। রাজ পানি এনে শুভ্রার মুখে ছিটাতে থাকে, কিন্তু এতেও শুভ্রার কোনো হুঁশ আসছে না। রাজ অনেক টেনশনে পড়ে যায়। রাজ চিৎকার করে তার মাকে আর বোনকে ডাকছে। এর চিৎকার শুনে রাজের মা আর বোন দৌড়ে তাদের রুমে যায়। এসে দেখে শুভ্রা খাটের উপর শুয়ে আছে। ভাইয়া, কি হয়েছে ভাবির? এভাবে খাটের উপর শুয়ে আছে কেন? রাজ নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। রাগে তার হাতের রগ, কপালের রগ সব ফুলে উঠেছে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। রাজ চিৎকার দিয়ে বলছে। জানি না কি হয়েছে, এখন কথা না বাড়িয়ে ডাক্তারকে ফোন দে মৌ। মৌয়ার কথা না বাড়িয়ে তাদের ফ্যামিলি ডাক্তারকে ফোন দিয়ে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসেন। ডাক্তার শুভ্রার চেক আপ করছে। ডাক্তারকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে।
তাই রাজ জিজ্ঞেস করলো, ডক্টর, কি হয়েছে? আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আমার ওয়াইফের কিছু হয়নি তো? মিস্টার রাজ, আমি কালকে আপনাকে বলেছি ওনার শরীর অনেক দুর্বল, আর ফিজিক্যালি উনি অনেক সিক, আর সারাদিন উনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। আর মিসেস শুভ্রা সারাদিন কিছু খায়নি। আমি তো আপনাকে বলেছিলাম ওনাকে বেড রেস্টে রাখতে। আর ওনার হাত এইভাবে পুড়লো কিভাবে? হাতে কি খারাপ অবস্থা? ওনাকে এখনই হসপিটালে ভর্তি করতে হবে। অবস্থা অনেক ক্রিটিক্যাল। কি বলছেন কি ডাক্তার? ছি ছি, রাজ, তোর থেকে তো এটা আমি আশা করিনি। আমি তো এতদিন জানতাম তুই একটা দায়িত্ববান ছেলে। তোর থেকে এটা আশা করিনি আমি। এই কথা শুনে রাজ আরো রেগে গেল। আমি না হয় দায়িত্ববান ছেলে না, তাহলে তোমরা কি? একটা মেয়ে সকাল থেকে এখানে সেন্সলেস হয়ে পড়ে আছে, আর তোমরা একটিবার খোঁজ নিয়েও দেখলে না? আমি তো সারাদিন বাসার বাইরে ছিলাম, তোমরা তো ছিলে বাসায়, তাই না? কোনো একটিবার খোঁজ নিয়েছো যে মেয়েটা এখানে কি করছে? এসে একটিবার খোঁজ নিতে তো পারতে। কালকে তো তুই আমাদের বলেছিলি যে ভাবি নাকি সারাদিন বেড রেস্টে থাকবে, ওকে কেউ ডিস্টার্ব না করতে। তাই আমি আর মা কেউই আসিনি এই রুমে। মিস্টার রাজ, এখন এগুলো নিয়ে তর্ক বিতর্ক করে লাভ নেই। আমাদের ইমিডিয়েটলি ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। রাজ কিছু না বলে শুভ্রাকে কোলে করে নিয়ে গাড়িতে তোলে। ডক্টরকে সেই গাড়িতে নিয়ে সোজা হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। হসপিটালে এসে শুভ্রাকে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়। নার্স, ইমিডিয়েটলি ওনার প্রেশারটা চেক করো, আর স্যালাইনটা ভালো করে লাগিয়ে দাও। জি স্যার, এখনই করছি। তারপর নার্স শুভ্রার প্রেশার চেক করলো, ঠিক করে চিন্তিত স্বরে বলল, স্যার, ওনার প্রেশার তো একদম লো। জানতাম এটাই হবে, বলেছিলাম আমি মিস্টার রাজকে যে ওনার অবস্থা বেশি ভালো নয়। 3 দিন ধরে না খাওয়া অবস্থায় আর কত ভালো হবে? তুমি ওনাকে অক্সিজেন মাস্কটা পরিয়ে স্যালাইন ভালো করে লাগিয়ে বাইরে এসো। এটা বলে ডক্টর চলে যায়। ডক্টর বাইরে আসলে রাজ অনেক চিন্তিত স্বরে ডক্টরকে জিজ্ঞেস করে, ডক্টর, আমার ওয়াইফের এখন কি অবস্থা? অবস্থা অতটা ভালো নয়, তবে আমি চেষ্টা করছি। এই বলে ডক্টর সেখান থেকে চলে যায়। পুরো 2টো দিন চলে যায় মাঝখানে। আজ শুভ্রা মোটামুটি সুস্থ। আজকে তাকে বাড়ি নিয়ে যাওয়া হবে। শুভ্রা, নাও, স্যুপটা খেয়ে নাও। আর একটুখানি আছে, এতটুকু খেয়ে নাও। তোমার শরীরটা অনেক খারাপ। না না স্যার, আর খেতে পারবো না, আমার পেট একদম ভরে গেছে। আচ্ছা, আর খেতে হবে না। নার্স আসবে একটু পর, তখন রেডি করিয়ে দেবে। তারপর আমরা বাসায় যাব। এটা বলেই রাজ একটা শয়তানি হাসি দেয়। রাজ শুভ্রার চোখ এড়ায় না। শুভ্রা জানে এখন রাজ শুধু লোক দেখানোর জন্য এগুলো করেছে। রাজের মুখে ওই হাসিটা দেখে শুভ্রা ভয় পেয়ে যায়, কারণ শুভ্রা ওই হাসির মানেটা বুঝে গেছে। কিছুক্ষণ পর নার্স এসে শুভ্রাকে ড্রেস চেঞ্জ করে দিয়ে বাড়িতে যাওয়ার জন্য ড্রেস পরিয়ে দেয়। ম্যাম, আপনি এখানে বসুন। আমি একটু আসছি বাহির থেকে। কিছুক্ষণের মধ্যে আপনার হাজবেন্ড চলে আসবেন। উনি এখন ডক্টরের সাথে একটু কথা বলছেন। আচ্ছা, আপনি যান, আমি এখানে আছি, আপনি চিন্তা করবেন না। নার্স চলে যায় কেবিন থেকে। প্রায় 20 মিনিট পর রাজ শুভ্রার কেবিনে ঢোকে। কেবিনে ঢুকে দেখে কেবিন পুরো খালি। রাজ ভেবেছে হয়তোবা ওয়াশরুমে গেছে, তাই বাথরুমের সামনে গিয়ে দরজায় টোকা দেয়, কিন্তু দরজা খোলেনি। এভাবে আরো 2-3 বার টোকা দেয় রাজ, তখনও খোলেনি দরজাটায়। তাই রাজ বাধ্য হয়ে বাথরুমের দরজায় ধাক্কা দেয়, কিন্তু দরজা খুলে দেখে ভিতরে কেউ নেই। রাজ টেনশনে পড়ে যায়। রাজ পুরো কেবিন তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু কোথাও শুভ্র নাই। নার্স, নার্স, ডক্টর, ডক্টর, আপনারা কোথায়? রাতের চিল্লানিতে ডক্টর আর নার্স কেবিনে ঢোকে। কি হয়েছে মিস্টার রাজ? আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন? আমার ওয়াইফ কোথায়? শুভ্রাকে পুরো কেবিনে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু আমি আমার ওয়াইফকে পাইনি। কোথায় গেছে উনি? নার্স, তুমি ওনাকে ড্রেস চেঞ্জ করে কোথায় রেখেছ? স্যার, আমি তো ম্যামকে এখানে বসিয়ে রেখে একটু বাইরে গিয়েছিলাম। আমি জানি না ম্যাডাম কোথায় গেছেন। রাজ এবার চিন্তায় পড়ে যায়। রাজ বুঝে গেছে শুভ্রা পালিয়েছে। রাত অনেক জায়গায় খুঁজছিল সেখানে, কিন্তু কোথাও শুভ্রাকে পায়নি। তাই হতাশ হয়ে রাত 1টার দিকে বাসায় ফেরে রাজ। রাজ বাসায় এসে যা দেখে তাতে রাজের শরীর রাগে জ্বলে উঠেছে, কারণ রাজের বাড়িতে মেহমান এসে ভরপুর হয়ে গেছে।
রাজ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। রাজ নিজের রাগ কিছুতেই সামলাতে পারছে না। এইদিকে তো রাজ শুভ্রাকে পাচ্ছে না, আর ওইদিকে সবাই আনন্দে মেতে আছে তাদের রিসেপশন পার্টি নিয়ে। রাজ রুমে যাওয়ার আগে তার মাকে ডাক দিয়ে রুমে চলে যায়। রাজের মা রুমে এসে দেখে রুমের খুব খারাপ অবস্থা। সব জিনিস ভাঙচুর হয়ে পড়ে আছে নিচে। রুমটা সাউন্ডপ্রুফ হওয়ার কারণে ভাঙচুরের শব্দ নিচ পর্যন্ত যায়নি, আর এতে হই হুল্লোড়ের মধ্যে সাউন্ড নিচে যাওয়ার কথা না। এটা কি রাজ? তোর রুমের এ অবস্থা করেছিস কেন? এটা কোন ধরনের ম্যানার্স? দেখেছিস বাড়িতে এত লোকজন আছে, আজকেও কি এগুলো করার দরকার ছিল? বাড়িতে এত মানুষ কেন? রাজের মা মুচকি হাসি দিয়ে বলল, কাল তোদের রিসেপশনের পার্টি, আর মানুষ থাকবে না কেন? ওদের বাড়ি দূরে, তাই ওরা আগেই এসে পড়েছে। আর আমি বলেছি ওদের আসতে। আমাকে একবার জিজ্ঞেস করেছিলে এই পার্টির ব্যাপারে? একবারও পারমিশন নিয়েছিলে আমার কাছ থেকে? কোনো পার্টি হবে না। শুনেছো তুমি? কোনো পার্টি হবে না এখানে। কি বলছিস কি তুই? তোর মাথা ঠিক আছে তো? আমি আর দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। বের হয়ে যাও রুম থেকে এখনই। আর ওনাদের সবাইকে চলে যেতে বলো। কোনো পার্টি হবে না এই বাসায়। রাজের মা রাজকে বরাবরই ভয় পায়, তাই আর কথা না বেরিয়ে নিচে চলে যায়। এদিকে রাজ অনেক টেনশনে পড়ে গেছে। আজ যখন রাজ শুভ্রাকে খুঁজতে নানান জায়গায় যায়, তখন অনেক কথাই শুনতে পারে। আজ যখন রাজ শুভ্রার বান্ধবীর কাছে যায় শুভ্রার খোঁজ নিতে, তখন ফ্ল্যাশব্যাক। মিম, শুভ্রা এখানে এসেছিল? ও কোথায়? ওকে বের করে দাও। আমি জানি শুভ্রা এখানেই। কি বলছেন কি স্যার? শুভ্রা এখানে থাকবে কেন? শুভ্রা আপনার সাথে থাকার কথা। ওই দিনের পর থেকে তো শুভ্রা আপনার কাছেই থাকে। আর আপনি তো শুভ্রাকে বিয়েও করেছেন। হ্যাঁ হ্যাঁ, শুভ্রা আমার কাছেই ছিল। শুভ্রাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল অসুস্থতার কারণে। আজ যখন আমরা হসপিটাল থেকে ব্যাক করব, তখন শুভ্রা হসপিটালে ছিল না। কোথায় যেন চলে গেছে। কি 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 বলছেন কি স্যার? এটা হতে পারে না। শুভ্রা তো ওর মায়ের কাছেও যায়নি। তাহলে আমি যা ভাবছি তা হয়নি তো? কি বলতে চাচ্ছ? আর এখানে ওর মা কোথা থেকে এলো? আর তুমি কি ভাবছো আমাকে সব সত্যি বলো, খুলে এখনই। এইবার মিম প্রায় কেঁদে দিল, কান্না করতে করতে বলল, স্যার, আমাকে ক্ষমা করে দিন। এই কথাটা আমার আরো আগে বলে দেওয়া উচিত ছিল আপনাকে। আমি আপনাকে সব খুলে বলছি। শুভ্রা খুব ভালো মেয়ে, কিন্তু ভালো হলেও কি দুনিয়াতে আরামে চলা যায়? ওরা ছিল খুব গরিব। শুভ্রা পড়াশোনায় খুব ভালো ছিল, তাই স্কলারশিপে বিনামূল্যে এই ভার্সিটিতে চান্স পায়। কিন্তু ওর মা ছিল খুবই অসুস্থ। পৃথিবীতে ওর মা ছাড়া আর কেউই নেই। খুব বড় অসুখ হয়েছিল ওর মার, যার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। শুভ্রা বিভিন্ন জায়গা থেকে টাকা ধার নিতে থাকে, আর একটু একটু করে তার মার চিকিৎসা করে। শুভ্রা 3-4 জায়গায় প্রাইভেট পড়ায়। যা টাকা পায় তা দিয়ে তাদের সংসার চলে যায়। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন ডাক্তার বলে শুভ্রার মার অপারেশন করা লাগবে। তার জন্য 10 লক্ষ টাকা দেওয়া লাগবে। এতে শুভ্রা অনেক চিন্তায় পড়ে যায়, অনেক কান্নাকাটি করে। হঠাৎ একদিন একটা মাস্ক পরা লোক শুভ্রার কাছে আসে, এসে বলে, আমি তোমার মায়ের সকল চিকিৎসার খরচ দেব। শুধু আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। আজব তো, আপনি কে? আপনাকে আমি চিনি না। আপনার থেকে আমি টাকা নেব কেন? ওই যে বললাম, আমার একটা ছোট কাজ করে দিতে হবে। তার বিনিময়ে আমি তোমাকে টাকাটা দেব। একটা ছোট কাজের জন্য এতগুলো টাকা আপনি আমাকে দেবেন কেন? সেখানে আমার একটা বড় লাভ আছে। এর জন্য তোমাকে আমি টাকাটা দেব। ভেবে দেখো, এটা কিন্তু তোমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আমি কিন্তু দ্বিতীয়বার আর বলবো না তোমাকে। তাই 5 মিনিট সময় দিলাম, ভেবে দেখো। শুভ্রা কিছুক্ষণ ভেবে বলল, কি কাজ করতে হবে আমাকে? এই তো, গুড গার্ল, বুদ্ধি আছে তোমার মাথায়। আর বুদ্ধি না থাকলে কি এত বড় ভার্সিটিতে টপ গার্ল হতে পারতে? কাজের কথায় আসুন। এত ডেসপারেট হচ্ছ কেন? বলছি তো আমি বলবো। কাজটা ছোট হলেও তোমার জন্য কিন্তু খুব রিস্কি। তোমাকে একজন ধর্ষিতা হতে হবে সবার সামনে। কি বলছেন কি এসব আপনি? আপনার মাথা ঠিক আছে তো? কুল ডাউন বেবি। আমি তোমাকে সত্যি সত্যি ধর্ষিতা হতে বলছি না তো। জাস্ট একটা ছোট্ট অভিনয় করতে হবে। এতে তুমি সত্যি সত্যি ধর্ষিতা হবে না। তাই ভেবে দেখো, একটা ছোট্ট
বাবা ভাবিকে কারা যেন এই অবস্থায় এখানে ফেলে দিয়ে চলে গেছে। ভাগ্যিস আমি এখানে একটা কাজে এসেছিলাম। ও, তাই বুঝি? তোকে যে কি বলে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না। তুই তোর ভাবিকে রক্ষা করছিস, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি তো ভাবিকে রক্ষা করেছি। তাহলে তোর সাহস কি করে হলো শুভ্রার গায়ের ওড়না ফেলে দেওয়ার? তোর সাহস কি করে হলো শুভ্রার জামার চেইন খোলার? আরে, তোর সাহস কি করে হলো শুভ্রার দিকে কুনজর দেওয়ার? তোর সাহস কি করে হলো শুভ্রাকে কিডন্যাপ করার? তোর সাহস কি করে হলো শুভ্রাকে বেচে দেওয়ার? তোর সাহস কি করে হলো আমাকে ধর্ষক প্রমাণিত করার? বাবা ভাই, আমি এগুলো কিছুই করিনি। বিশ্বাস করো, আমি এগুলো কিছুই জানি না। কি বলছিস তুই এগুলো? আমি কেন করতে যাবো এগুলো? তাই বুঝি ব্রাদার? আমি তো ভেবেছিলাম তুই অনেক চালাক, কিন্তু তুই যে এত বোকা আমি জানতাম না। তোকে তো এখন ভাই বলতে আমার লজ্জা লাগছে। অভিক এদিক সেদিক তাকিয়ে কি যেন খুঁজছিল। হঠাৎ একটা ড্রয়ার থেকে পিস্তল বের করে শুভ্রর মাথায় ঠেকালো। চলে যা এখান থেকে, না হলে এক্ষুনি শুভ্রকে পরপারে পাঠিয়ে দেবো। তোকে বোকা বলে আমি ভুল করেছি ভাই। তুই তো বোকার চেয়েও নিচু স্তরে যদি কিছু থাকে তুই সেটা। তুই কি ভেবেছিস কোনো প্রস্তুতি ছাড়াই আমি এখানে চলে এসেছি? আরে বোকা, তোর পেছনে তাকিয়ে দেখ। অভিক পিছনে তাকাতেই রাজ অভিকের হাত থেকে পিস্তলটা ছিনিয়ে নেয়। তুই যে বোকা তা বারবার প্রমাণ করে দিস। আমি ছাড়া এই রুমে কেউ নেই, কিন্তু এই রুমের বাইরে আর যে গেস্ট হাউসে পুরো আমার লোক দিয়ে ঘেরাও করা আছে। তাই এখান থেকে পালানোর কথা তুই চিন্তাও করতে পারবি না। আর বেঁচে থাকা সেটা হয়তো আর হবে না। আই এম সরি ফর দ্যাট মাই লিটল ব্রাদার। ইউ নো আই লাভ ইউ সো মাচ, বাট আই লাভ মাই ফ্যামিলি অ্যান্ড মাই ওয়াইফ অলসো। তোর থেকে আমার পরিবার, আমার বউ সবচেয়ে বেশি আগে। তাই সরি, তোকে আর বাঁচানো সম্ভব না। এগুলো শুনে অভিক অনেক ভয় পেয়ে যায়। অভিক এসে রাজের পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ভাই, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ভুল করে ফেলেছি। আমি আর কখনো এমন করব না। আমি তো তোমার ছোট ভাই। আমাকে ক্ষমা করে দাও না ভাইয়া। কেন করেছিস এসব? প্রতিশোধ নিতে করেছি এসব আমি। তোমার বাবা আর আমার বাবা ভাই ছিল। কিন্তু সবসময় দাদু তোমার বাবাকে সব অংশে বেশি দিয়েছে। সবসময় আমার বাবাকে অবহেলা করত। সম্পত্তির দিক দিয়ে তোমার বাবাকে বেশি দিয়েছে। ওরা ২ ভাই, কেন তোমার বাবাকে বেশি দিবে? তোমার বাবার ছেলে-মেয়েদেরকে সবসময় বেশি আদর করত। আর আমার ভাই-বোন কেন পেত না? দাদু সবসময় তোমাদের জন্য চকলেট এনেছে। কিন্তু আমাদের জন্য কি কখনো এনেছে? আমার বাবাকে ও আমাদের সব দিক দিয়ে দাদু অবহেলা করেছে। দাদু মরার আগেও তোমার বাবাকে কাছে ডাকছে। কই, আমার বাবাকে তো ডাকলো না। ছোটবেলা থেকে তোমাদের উপর রাগ ঘৃণা আমার ছিল। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। ছোটবেলায় তোমাদের অনেক ক্ষতি করতে চেয়েছি, কিন্তু তোমার বুদ্ধির কাছে হার মেনে গিয়েছি। তুমি ছিলে দুরন্ত ও বুদ্ধিমান। তোমার কাছে আমি বরাবর হেরে গিয়েছি। কিন্তু এই প্ল্যানটা তো আমি অনেক ভালো করে করেছিলাম। কিন্তু কিভাবে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না। বলতে হবে তোমার ভাগ্য অনেক ভালো। রাজ এতক্ষণ অভিকের কথাগুলো শুনেছিল। রাজ বুঝতে পেরেছে সব দোষ ছিল দাদুর। দাদু কেন তাদের বেশি প্রায়োরিটি দিয়েছে, কেন ছোট চাচাকে কম আদর করেছে, কেন আমাদের বেশি গুরুত্ব দিয়েছে। এইসব উত্তর যে রাজেরও চাই। কিন্তু এখানে তো আমার বা আমার বাবার কোনো দোষ ছিল না। তাহলে কেন আমাদের উপর প্রতিশোধ নিবি তুই? নিজের মনের জ্বালা মেটানোর জন্য। তোদের শাস্তি দিলেই তো আমার মনের জ্বালাটা মিটবে। কিন্তু তোর সাথে কখনো আমি পেরে উঠতে পারিনি। এবার প্ল্যানটা সেভ করেছিলাম, কোনো প্রুফ রাখিনি। কিন্তু কি করে কি হলো বুঝতে পারছি না। রাজ অভিকের কথা শুনে মুচকি একটা হাসি দিল। রাজ বলতে লাগলো, বলতে হবে, তোর প্ল্যানটা কিন্তু দারুণ ছিল। কিন্তু তুই আমাকে এতই ভালোবাসিস যে প্রমাণ ছাড়া কোনো কাজই করতে পারিস না। তোর ভালোবাসা দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গেছি রে ভাই। তুই আমাকে এতই ভালোবাসিস যে আমাদের দুজনের ছবির নিচে শুভ্রাকে কিডন্যাপ করে বেঁধে রেখে সেখানে তুই আমাকে ভিডিও করে পাঠালি। প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি যে তুই এই কাজটি করবি। তারপর ভালো করে তোর ভয়েসটা শুনলাম, নিশ্চিত হয়ে গেলাম যে কাজটি তোর। তাই চলে এলাম তোর সাথে সাক্ষাৎ করতে। আমি আসলেই একটা বোকা। আজ আমার একটা বোকামির জন্য আমার পুরো প্ল্যানটা ফ্লপ হয়ে গেল। ইস, কত আফসোস হচ্ছে তোর। হ্যাঁ রে, তোর একটা বোকামির জন্য তোর পুরো প্ল্যানটা ফ্লপ হয়ে গেল।
তাই তোকে তো একটু শাস্তি পেতেই হবে, তাই না? তোর শাস্তির ভারটা কমিয়ে দিলাম। কি করব? ভাই হই তোর। ভাইয়া, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এই ভুল করব না। এই কথাটা তোর আগে ভাবা উচিত ছিল। এই কথাটা হয়তো শুনেছিস, কুকুরের লেজ কখনো সোজা হয় না। আর আমার ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নেই। এই বলে অভিকে একটা লাথি মারে। তারপর রাজ অভিকে চুলের মুঠি ধরে বলে, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। এত সহজে তোকে কি করে ছেড়ে দেই বল? তুই একটা না, অনেক অপরাধ করেছিস। তোকে তো এত সহজে ছেড়ে দিলে চলবে না ভাই। এই বলে জোরে জোরে হাসতে লাগলো। তারপর একটা লোককে ডাক দিয়ে বলল, আশিক, এর হাতের উপর গরম রড দিয়ে বাড়ি দিবি। তারপর উপরে ফুটন্ত গরম পানি ঢালবি পুরো শরীরে। তারপর দুহাতে ও দুপায়ের নখগুলো টেনে তুলে ফেলবি। আর মাথায় যতগুলো চুল আছে টেনে ছিঁড়বি, একটাও যেন বাদ না থাকে। না হলে আমি তোর চুল টেনে ছিঁড়ব। আমি কাল পরশু আসবো, দেখিস। আবার ওকে মেরে মেরে ফেলিস না। ভাই ভাই, আমাকে এত বড় শাস্তি দিও না। ভুল হয়ে গেছে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ ক্ষমা করে দাও। তুই ভুল নয়, অন্যায় করেছিস। ভুল মানে যা কেউ না জেনে করে। আর তুই জেনে শুনে অন্যায় করেছিস। আর আমার কাছে অন্যায়ের কোনো ক্ষমা নেই। আশিক, আমি গেলাম শুভ্রার কাছে। তুই তোর কাজ কর। এই বলে রাজ সেখান থেকে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। ওহ, আপনাদের তো বলাই হয়নি। রাজ এসে যখন দেখে শুভ্রা অজ্ঞান হয়ে পড়ে আছে, তখনই একটা লেডি বডিগার্ডকে দিয়ে শুভ্রাকে হসপিটালে পাঠিয়ে দেয়। রাজ বুঝতে পেরেছিল যে এমন কিছুই হবে, তাই আগে লেডি বডিগার্ড নিয়ে এসেছিল সাথে করে। এখন শুভ্রা হসপিটালে ভর্তি। রাজ সেখানেই চলে যায়। রাজ শুভ্রার পাশে গিয়ে বসে একটা চেয়ারে। শুভ্রার হাত দুটো ধরে বসে আছে, আর চোখ দিয়ে জল পড়ছে। ছেলেদের কাঁদতে নেই, কিন্তু অতি কষ্ট পেলে ছেলেরাও কেঁদে দেয়। প্রিয় মানুষের কষ্টে অনেক বেশি কাঁদায়, তাই রাজ কান্না করেছে আর প্রিয় মানুষের কষ্টে। এখন রাত 3:30। রাজ ডক্টরের সাথে কিছু কথা বলছিল। হঠাৎ তারা খেয়াল করে শুভ্রা চিল্লাচিল্লি করছে। শুভ্রা বলছিল, রাজ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান রাজ। চিল্লিয়ে বলল আর কান্না করলো। রাজ দৌড়ে এসে শুভ্রার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কি হয়েছে জান? কিচ্ছু হবে না তোমার। ওরা কেউ কিচ্ছু করতে পারবে না তোমার। দেখো, আমি এখানে। কান্না করছো কেন? আমি এখানে আছি তো। এই যে দেখো পাগলি, আমি তোমার কাছে আছি। পাগলি, আমার দিকে তাকাও। শুভ্রা দিকপিক না দেখে রাজকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। রাজ একটা মলিন হাসি দিয়ে শুভ্রার মাথায় হাত বোলাতে থাকে। শুভ্রা রাজকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। দেখো শুভ্রা, একদম কান্না করবে না। তুমি না একজন স্ট্রং গার্ল। কান্না করে না বাবু। দেখো আমার দিকে, তাকাও। শুভ্রা এতক্ষণ কান্নায় ব্যস্ত ছিল। রাজের কথা শুনে একটু শান্ত হয়। শুভ্রা তখনও রাজকে জড়িয়ে ধরেছিল। তখন বুঝতে পারে যে শুভ্রাকে জড়িয়ে ধরে আছে। তখন সরে আসে সেখান থেকে। শুভ্রা আমতা আমতা করে বলল, আমি অনেক সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাকে ইচ্ছে করে জড়িয়ে ধরিনি, আসলে আমি ভয় পেয়ে গেছিলাম। তো কি হয়েছে শুভ্রা? তোমার অধিকার আছে আমাকে জড়িয়ে ধরার। আমি তোমার স্বামী হই। তোমার অবশ্যই অধিকার আছে। শুভ্রা আর কিছু বলল না। রাজের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। রাজ এটা দেখে মন খারাপ করলো। সকাল 8:45। রাজ শুভ্রার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ তাদের রিসেপশন পার্টি অনেক ধুমধাম করে করা হবে, কিন্তু শুভ্রার কোনো ইন্টারেস্ট নেই। শুভ্রা শুধু চিন্তা হচ্ছে ওর মাকে নিয়ে। শুভ্রা ভাবছে অভিক যদি ওর মার কোনো ক্ষতি করে ফেলে, কিন্তু রাজ অনেক কিছু করে ফেলেছে শুভ্রার আগোচরে। হয়তো এগুলো জানলে শুভ্রা খুশি হতে পারে, অথবা রাগ করতে পারে। তারা পৌঁছে গেছে বাড়িতে। বাড়িতে অনেক মানুষ আর অনেক হইচই হচ্ছে। শুভ্রা বাড়িতে ঢুকতেই সবাইকে ঘিরে ধরেছে শুভ্রাকে। ধরবে না বা কেন, বাড়ির নতুন বউ বলে কথা। কিন্তু অনেকে কানাঘুষা করছে এ নিয়ে। একজন মহিলা তো বলেই ফেললো, কিরে রাজের মা, তোদের কি জীবনে অক্ষর জ্ঞান কিছু হবে না? একজন দোষিতা মেয়েকে বাড়ির বউ করে নিয়ে আসিস। দুনিয়াতে কি মেয়ের অভাব ছিল যে একটা দোষিতা মেয়েকে বাড়ির বউ করে নিয়ে এসেছিস, এমন রাজপুত্র ছেলের জন্য?
শুভ্রার এই কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো। এদিকে রাজের রাগে চোখ মুখ লাল হয়ে গেল এই কথাগুলো শুনে। আপা, এগুলো কি বলছেন আপনি? ও খুব ভালো আর একটা নিষ্পাপ মেয়ে। ও কেন ধর্ষিতা হতে যাবে? ও ধর্ষিতা মেয়ে নয়। আপনারা যা জানেন তা ভুল। আপনারা হয়তো জানেন যে রাজ শুভ্রাকে ধর্ষণ করেছে, কিন্তু এটা ভুল। শুভ্রাকে রাজ কখনোই ধর্ষণ করেনি। এটা ছিল একটা সাজানো নাটক। আসলে মেয়েটা রাজকে অনেক ভালোবাসতো, কিন্তু রাজ পাত্তা না দেওয়ায় মেয়েটি এই নাটকটি করে। বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, বুঝতে পারেনি এমন হয়ে যাবে। এখানে ওর বা আমার রাজের কোনো দোষ নেই। তাই আপা, মুখ সামলে কথা বলবেন। আপনার ঘরেও একটা সুন্দর ফুটফুটে মেয়ে আছে, তাই অন্যের পরিবারে নজর না দিয়ে আপনার মেয়ের উপর নজর রাখেন। কাল তো আমি দেখলাম একটা ছেলের বাইকে উঠে কোথায় যেন যাচ্ছিল। তাই আমাদের পরিবারে কোনো নজর না দিয়ে আপনার মেয়ের উপর আগে নজর দিন। আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমার এই ব্যবহারের জন্য। আর রাজ আর শুভ্রা, তোমরা ঘরে যাও, তোমাদের বিশ্রাম দরকার। রাজের মায়ের এই কথাগুলো শুনে শুভ্রার চোখ দিয়ে পানি এসে গেল। এত ভালো মানুষ কিভাবে হতে পারে? এদিকে সকল আত্মীয় স্বজন সকলের মাথা নিচু করে আছে। ঘরে গিয়ে রাজ ডাইরেক্ট ওয়াশরুমে চলে গেল। আর এদিকে শুভ্রা খাটের উপর বসে ভাবতে লাগলো। এই বাড়ির মানুষগুলো কত ভালো, কত সহজে আমাকে আপন করে নিল। কিন্তু তারা তো জানে না যে তাদের ছেলে আমাকে কখনো আপন করে নিতে পারবে না। তাদের ছেলে যে আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য এই বিয়ের মিথ্যে অভিনয় করছে। আর যখন প্রতিশোধ নেওয়া শেষ হবে, আমাকে যে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু এখানেও যে স্যারের কোনো দোষ নেই। আমি যা করেছি এটা আমার প্রাপ্য ছিল। কিন্তু আজ যে সত্যি আমি ধর্ষিতা হয়ে গেলাম। কি করে বাঁচবো এই সমাজে মুখ নিয়ে? এই মুখ নিয়ে আমি আমার মায়ের কাছে কিভাবে যাব? মা জানলে তো মরেই যাবে। না না, এমনটা হতে দেয়া যাবে না। রাজ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে শুভ্রা কান্না করছে। তাই রাজ শুভ্রার কাছে গিয়ে বসে বলতে লাগলো। আই পাগলি মেয়ে, কান্না করছো কেন? কেউ কি কিছু বলেছে? তুমি কি এই মহিলার কথা শুনে কান্না করছো? দেখো, একদম কান্না করবে না। মানুষ তো বলবেই, তাদের কাজই তো নিন্দা করা। তোমাকে নিজের প্রতিরক্ষা করা শিখতে হবে। মানুষের মুখে উচিত জবাব দিতে হবে। তুমি নিজেকে কখনো দুর্বল ভেবো না। আমি সারা জীবন আছি তোমার পাশে। এগুলো বলেই কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে দেয়। আর শুভ্রা হা হয়ে রাজের কথাগুলো শুনেছিল। তারপর আর কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায় ফ্রেশ হতে। রাজ আর কিছু বলল না, কারণ রাজ জানে যে শুভ্রার ওপর অনেক ধাক্কা গেছে, এগুলো সামনে উঠতে সময় লাগবে। রাজ ভাবছিল, এরই মধ্যে কতগুলো মেয়ে এসে হাজির হয়। তাদের মধ্যে রাজের বোনও ছিল। রাজের বোন বলতে লাগলো। ভাইয়া, তুই এখনো ফ্রেশ হসনি? আর ভাবি কোথায়? তাকে সাজানোর জন্য লোক এসে পড়েছে। শুভ্র ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। প্রায় অনেকক্ষণ হলো, কিন্তু এখনো তো বের হয়নি। তাই আমিও এখনো ফ্রেশ হতে পারিনি। কি বলিস? ভাবি অনেকক্ষণ যাবত ওয়াশরুমে আছে আর এখনো তুই ডাকিসনি? তোর কি কখনো আক্কেল জ্ঞান হবে না? তুই জানিস ভাবি অসুস্থ? এতক্ষণ যাবত শাওয়ার নিলে আবার জ্বর বাঁধিয়ে বসবে। না না, আমি ডাকছি, তুই আমার রুমে গিয়ে ফ্রেশ হ। তোর রুমে যাব মানে? আমি আমার রুমে ফ্রেশ হবো, অন্য রুমে কেন যাব? কারণ তোর বউকে আমরা এখন এখানে বসে সাজাবো, আর তোর সামনে তো সাজানো সম্ভব না। তাই তুই আমার রুমে চলে যা, আর কয়েক ঘন্টার জন্য এই রুমে আসতে পারবি না, ওকে? এই বলে মৌ ধাক্কাতে ধাক্কাতে রাজকে রুম থেকে বের করে দেয়। তারপর গিয়ে শুভ্রাকে ডাকতে থাকে। ভাবি, ভাবি, আর কতক্ষণ থাকবে? আর বেশিক্ষণ থেকো না, জ্বর এসে পড়বে। প্লিজ বেরিয়ে যাও সোনা ভাবি। এই তো বের হচ্ছি মৌ। শুভ্রা বের হয়ে যায়। এসে দেখে বিউটিশিয়ান এসেছে। মৌ এসে শুভ্রাকে তাড়াতাড়ি খাটের উপর বসায়। একটা হেয়ার ড্রায়ার এনে তাড়াতাড়ি চুলগুলো শুকিয়ে ফেলে। তারপর মৌ একটা ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে শুভ্রার হাতে দেয়। ভাবি, এটা চটপট পরে এসো, এমনিতেও অনেক লেট হয়ে গেছে। তারপর তোমাকে সাজাতে হবে, তাই চটপট এটা পরে এসো। আচ্ছা, আমি পরে আসছি। শুভ্রা প্যাকেটটি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে প্যাকেটটি খুলে দেখে একটা সুন্দর লেহেঙ্গা।
লেহেঙ্গাটি ছিল রেড এবং গোল্ডেনের কম্বিনেশনের তৈরি। পুরো লেহেঙ্গা হোয়াইট স্টোনের অসম্ভব সুন্দর কারুকার্য করা। লেহেঙ্গাটি ছিল চোখ ধাঁধানোর মতো। শুভ্রা লেহেঙ্গাটি পরে রুম থেকে এসে দেখে কেউ নেই রুমে। শুভ্রা আয়নার সামনে এসে লেহেঙ্গার পিছনের হুক লাগানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। হঠাৎ দরজা খোলার শব্দ পায়। এই বলে আয়না থেকে কিছু অংশ দূরে গিয়ে দাঁড়ায়। পিছনে দাঁড়ানো ব্যক্তিটি তাকিয়ে আছে শুভ্রার খালি পিঠের ওপর। নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে ব্যক্তিটি। ঘোর লেগে যাচ্ছে শুভ্রার খালি পিঠের দিকে তাকিয়ে। তার দৃষ্টি পড়েছে সাদা পিঠের ওপর একটা কালো তিলের দিকে। ব্যক্তিটি আস্তে আস্তে এসে শুভ্রার পিছনে দাঁড়ায়। তারপর শুভ্রার লেহেঙ্গার হুকটা লাগিয়ে দেয় আস্তে করে। তারপর শুভ্রার পিঠের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে ঘাড়ের ওপর একটা ডিপলি কিস খায়। এমন অবস্থায় শুভ্রার শরীর কেঁপে ওঠে। এক অন্যরকম অনুভূতি শিহরণ নাড়া দেয়। শুভ্রা পিছন ফিরে তাকায়। পিছনে থাকা ব্যক্তিটিকে দেখে শুভ্রার রাগে মাথা ফেটে যাচ্ছে। রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে চোর বসিয়ে দেয় ব্যক্তিটির গালে। ছি, লজ্জা করে না আপনার? আর কাকে কি বলছি, আপনার তো লজ্জাই নেই। কিভাবে লজ্জা করবে? একজন ধর্ষকের কখনো লজ্জা বলতে কিছুই থাকে না, কিন্তু ন্যূনতম মনুষ্যত্ব বোধটা তো থাকা দরকার ছিল। কিন্তু আপনার মধ্যে তাও নেই। আপনার সাহস কি করে হলো আমাকে স্পর্শ করার? বিয়ে করেছেন প্রতিশোধ নেওয়ার জন্য। আমাকে মারুন কটুন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার শরীরে বাজেভাবে স্পর্শ করার কোনোভাবেই চেষ্টা করবেন না আপনি। আপনি আমাকে বিয়ে করেছেন তো কি হয়েছে? আমি আপনাকে স্বামীর অধিকার দেইনি, স্বামী হিসেবে মানি না আপনাকে। তাই আমার কাছে আসার একদমই চেষ্টা করবেন না। হয়তো আপনি জোর করে আমার শরীরটা ভোগ করতে পারবেন, কিন্তু আর বলতে পারল না। দরজার মধ্যে টোকা পড়ার শব্দ পেল দুজনে। তাই শুভ্রা চুপ হয়ে গেল। আর রাজ অসহায় আর আহত দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার দিকে, কিন্তু শুভ্রা সেদিকে পাত্তা দিচ্ছে না। শুভ্রা আর রাজ নিজেদের নর্মাল করার চেষ্টা করলো। কি রে ভাইয়া, তুই এখানে কি করছিস? তোকে না বলেছিলাম এখানে না আসতে? ইস, বউকে ছাড়া একদম ভালো লাগে না। রাজ আমতা আমতা করে বলতে লাগলো। তুই আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলি, আমি কোনো জামা কাপড় নিয়ে যেতে পারিনি, তাই নিতে এসেছিলাম। আমি আমার জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি। এই বলে রাজ আলমারি থেকে প্যান্ট শার্ট নিয়ে দ্রুত চলে গেল রুম থেকে। তা দেখে মৌ একটা মুচকি হাসি দিল। রাজ চলে যাওয়ার পর শুভ্রাকে সাজানোর জন্য সবাই বসলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। চৌধুরী বাড়িতে লোকজন ভর্তি হয়ে গেছে। কিছুক্ষণ পর পার্টি শুরু হবে। মৌ, মৌ, এদিকে আয় তো। কিরে, এখনো শুভ্রাকে সাজানো হয়নি? হ্যাঁ মা, ভাবিকে সাজানো হয়ে গেছে। আমি তো দেখতে এসেছিলাম নিচে সব ঠিকঠাক আছে কিনা। আমি এখনই ভাবিকে নিচে নিয়ে আসছি। এই বলে মৌ দৌড়ে উপরে চলে যায়। কিছুক্ষণ পর লাইট বন্ধ হয়ে যায়। সবার নজর সিঁড়ির দিকে। রাজের চোখ তো প্রায় আটকে গেছে। শুধু রাজের না, সকল অতিথিদের চোখ আটকে গেছে। সবার দৃষ্টি সিঁড়ির দিকে। সিঁড়ি দিয়ে নামছে দুজন পরী, একজন শুভ্রা আর একজন মৌ। সবার দৃষ্টি তাদের দিকে, কারণ তাদেরকে দেখতে একদম অস্পরীর মতো লাগছে। শুভ্রা আজকে লাল আর গোল্ডেনের মিশ্রণের লেহেঙ্গা পরেছে, সাথে ডায়মন্ড জুয়েলারি, ম্যাচিং করা জুতা।